হ্যালো এভরিওয়ান, তোমরা কি প্রস্তুত তোমার জিকেকে নেক্সট লেভেলে নিয়ে যাওয়ার জন্য? তো ওয়েলকাম টু বিদ্যাপীঠ বাই পার্থ। বিদ্যাপীঠ বাই পার্থতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা জিকের ব্রহ্মাস্ত্র ক্লাসের 5 নম্বর সিরিজ নিয়ে চলে এসেছি। তো দেখো, জিকে ব্রহ্মাস্ত্র সিরিজের আজকে আমাদের 5 নম্বর ক্লাস। আজকে আমরা এই ক্লাস দেখে নেব রেল, এসএসসি, ডব্লিউপি, কেপির, পিএসসি বিভিন্ন লেভেলের অর্থাৎ অল কম্পিটিটিভ এক্সামের জন্য সুপার 25টা প্রশ্ন। তো যে 25টা প্রশ্ন অবশ্যই কিন্তু তোমার জিকের লেভেলকে নেক্সট লেভেলে করে দেওয়ার জন্য যথেষ্ট। তো চলো আজকে শুরু করা যাক। তোমার জিকে তুমি তোমার নিজেকে যাচাই করো যে তুমি কতগুলো পারবে সঠিক, ঠিক আছে? তো চলো ফার্স্ট শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন দেখো স্ক্রিনে, আধুনিক অলিম্পিকের জনক কে? বলো উত্তর কি হবে? আধুনিক অলিম্পিকের জনক কে? এ রবার্ট ডবার, বি পিয়েরে কুবারতিন, সি থিওডসিয়াস, না ডি এদের মধ্যে কোনোটি নয়। তো বলো আধুনিক অলিম্পিকের জনকটা কে? তো সঠিক অ্যান্সার এখানে অবশ্যই কিন্তু বি পিয়েরে কুবারতিন। ওকে, পিয়েরে কুবারতিন আধুনিক অলিম্পিকের জনক বলা হয়। দেখো নোটস আকারে দিয়ে দিয়েছি সাইডে যে আধুনিক অলিম্পিকের জনক হচ্ছে ফরাসি শিক্ষাবিদ বা ইতিহাসবিদ পিয়ের কুবারতিন। তিনি 1894 সালে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি প্রতিষ্ঠা করেছিলেন এবং 1896 সালে এথেন্সে প্রথম আধুনিক অলিম্পিক গেমসের আয়োজন করে। তো এখানে একটা প্রশ্ন আসে যে আধুনিক অলিম্পিকের গেমস প্রথম কোথায় খেলা হয়েছিল? তো অবশ্যই কিন্তু মনে রাখবে এথেন্স, ঠিক আছে? এথেন্সে প্রথম খেলা হয়েছিল কত সালে? 1896 সালে। ওকে, মনে থাকবে তো? চলো দ্বিতীয় নম্বর প্রশ্ন। প্রথম কোন এশীয় শহরে অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয়েছিল? ঠিক আছে, এ বেইজিং, বি টোকিও, সি ব্যাংকক, ডি কুয়ালালামপুর। তো দেখো আমাদের এই যে এশিয়া মহাদেশের প্রথম কোন শহরে এই অলিম্পিকটা গেমসটা অনুষ্ঠিত হয়েছিল? অবশ্যই কিন্তু পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসে বেইজিং, টোকিও, ব্যাংকক না কুয়ালালামপুর। তো অবশ্যই এখানে সঠিক অ্যান্সার কিন্তু বি টোকিও। জাপানের টোকিওতেই কিন্তু আমাদের প্রথম অলিম্পিকটা অনুষ্ঠিত হয়েছিল 1964 সালে। ওকে, এটা গ্রীষ্মকালীন অলিম্পিক আসর বসেছিল। অবশ্যই কিন্তু এটা মনে রাখবে। 3 নম্বর প্রশ্ন, বায়ুতে পাওয়া যায় এমন একটি ভারী ধাতুর নাম কি? এ লিথিয়াম, বি সীসা, সি লোহা, ডি তামা। তো দেখো বায়ুতে কোন ধাতুটা পাওয়া যায়, এক ভারী ধাতু? তো অবশ্যই এখানে সঠিক অ্যান্সার কিন্তু বি সীসা। সীসা কিন্তু বায়ুতে পাওয়া যায়। তাছাড়াও কিন্তু পারদ, ক্যাডমিয়াম, ক্রোমিয়াম এগুলো বাতাসে ভাসমান কণার সাথে মিশে থাকে এবং এগুলো কোথা থেকে নির্গত হয় বলতো? বিভিন্ন যে শিল্প কারখানা আছে না, ওই শিল্প কারখানা, যানবাহন, কয়লা পোড়ানোর ফলে এগুলো নির্গত হয়ে থাকে। 4 নম্বর প্রশ্ন, বসুন্ধরা দিবস কত তারিখে অনুষ্ঠিত হয়? এ 31শে এপ্রিল, বি 21শে এপ্রিল, বি 22শে এপ্রিল, সি 23শে এপ্রিল, ডি 25শে এপ্রিল। তো সঠিক অ্যান্সার এখানে অবশ্যই কিন্তু বি 22শে এপ্রিল। 22শে এপ্রিল বসুন্ধরা দিবসটা পালন করা হয়ে থাকে। ওকে, মনে রাখার জন্য মনে রাখবে যে 22শে এপ্রিল বিশ্বজুড়ে এটা পালিত করা হয়ে থাকে এবং পরিবেশ সুরক্ষা এবং প্রকৃতি সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে 1970 সালে এই 1970 সাল থেকে এটাই কিন্তু আমাদের পালন হয়ে আসছে, ঠিক আছে, এই বসুন্ধরা দিবসটা। 5 নম্বর প্রশ্ন, মানবদেহের মস্তিষ্কের বৃহত্তম অংশ হলো? এ সেরিব্রাম, বি হাইপোথ্যালামাস, সি এপিসেরিব্রাম, ডি কোনোটিই নয়। তো অবশ্যই এই ক্ষেত্রে সঠিক অ্যান্সার কিন্তু সেরিব্রাম হয়ে যাবে। সেরিব্রাম হচ্ছে আমাদের মানব যে মস্তিষ্ক আছে না, তার সবচেয়ে একটা বড় অংশ কি? সেরিব্রাম। এটি মস্তিষ্কের মোট আয়তনের প্রায় 2/3 অধিকার করে থাকে, মানে জায়গা জুড়ে আছে, এবং এটা চিন্তা, স্মৃতি, বুদ্ধি, আবেগ, কথা বলা, ইচ্ছাধীন পেশি, নাড়াচড়া নিয়ন্ত্রণের মতো উচ্চারিত কাজগুলো পরিচালনা করতে সহায়তা করে আমাদের, ঠিক আছে। 6 নম্বর প্রশ্ন, লাইপেজ কোন খাদ্যকে পাচিত করে? এ প্রোটিন, বি ফ্যাট, সি কার্বোহাইড্রেট, ডি শর্করা। তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার কিন্তু বি ফ্যাটকে কিন্তু এই লাইপেজ
দেখো এই লাইপেজ এনজাইম মূলত চর্বি বা ফ্যাট মানে পাচিত করতে সাহায্য করে, ঠিক আছে। এটাকে ভেঙে অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড বা গ্লিসারলে পরিণত করে এবং শরীরে সহজে সেটা শোষণ করতে পারে। এগুলো মনে রাখবে। দেখো এই প্রশ্নগুলো কিন্তু খুবই একটা হাই লেভেলের প্রশ্ন। তো এই প্রশ্নগুলো তোমরা যদি করে থাকো না, তো কোনো পরীক্ষায় আটকাবে না তোমার জিকে। আর আমাদের একটা জিকে ব্রহ্মাস্ত্র সিরিজ চলছে, তো অবশ্যই সিরিজটা কন্টিনিউয়াস চলতে থাকবে। তো তোমরা এই সিরিজটা প্রতিনিয়ত দেখবে। এখান থেকে তোমরা প্রতিদিন 25টা করে প্রশ্ন আমরা এখানে আলোচনা করব। তোমরাও পিডিএফ পেয়ে যাবে। এই ক্লাসের পুরো পিডিএফ, ফ্রিতে পিডিএফ আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে, ওকে। এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কও আমি দিয়ে দেবো ডিসক্রিপশানে বক্সে, তুমি সেখান থেকেও জয়েন হয়ে যেতে পারো হোয়াটসঅ্যাপে। 7 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডলের কোন গ্যাস দহনে সহায়ক? এ অক্সিজেন, বি কার্বন ডাইঅক্সাইড, সি নাইট্রোজেন, ডি জলীয় বাষ্প। বলো বায়ুমণ্ডলের কোন গ্যাস দহনে সহায়ক করে? তো অবশ্যই এখানে সঠিক অ্যান্সার কিন্তু এ অক্সিজেন। বায়ুমণ্ডলে তো অক্সিজেন গ্যাস কত আছে? 21% আছে। পরীক্ষা চলে আসছে সবচেয়ে বেশি কোন গ্যাস আছে আর তারপরে কোন গ্যাস। অক্সিজেন কিন্তু দ্বিতীয় নম্বরে আছে, 21% অক্সিজেন আছে, যা আগুন জ্বালাতে সাহায্য করে। একটু মনে রেখে দেবে, ঠিক আছে। প্রথম আছে নাইট্রোজেন। ভারতের প্রাচীনতম তৈল শোধনাগারটি হলো এ হলদিয়া, বি ডিগবয়, সি বারোদা, ডি মুম্বাই। বলো সবচেয়ে প্রাচীনতম তৈল শোধনাগার যেখানে তেলকে শোধন করা হয়ে থাকে সেটা কোথায়? অবশ্যই কিন্তু অসমের ডিগবয়। অসমের ডিগবয় কিন্তু এটি অবস্থিত, একটু মনে রেখে দেবে, ওকে। দেখো এটা অসমের ডিগবয় অবস্থিত। এটি হচ্ছে 1901 সালে 11ই ডিসেম্বর প্রতিষ্ঠিত হয়েছিল। এটা একটু মনে রেখে দেবে যে ডিগবয় কত সালে প্রতিষ্ঠিত হয় না, 1901 সালে 11ই ডিসেম্বর, ঠিক আছে। আর এটা একটা মনে রাখবে, এটা শুধু ভারতের প্রাচীনতম নয়, এটা কিন্তু এশিয়ার প্রাচীনতম, ঠিক আছে। শুধুমাত্র ভারতের যে প্রাচীনতম এরকম নয়, এশিয়ার প্রাচীনতম তৈল শোধনাগারটা হলো এই ডিগবয়, ওকে। 9 নম্বর প্রশ্ন, IFCI হলো কি? না এ একটি বিদেশি ব্যাংক, বি একটি আর্থিক প্রতিষ্ঠান, সি একটি প্রতিরক্ষা মন্ত্রক, ডি বাণিজ্য ও শিল্প মন্ত্রক। তো সঠিক অ্যান্সার এখানে অবশ্যই কিন্তু এটা এ আর্থিক প্রতিষ্ঠান। একটা হচ্ছে আমাদের এই IFCA, এর ফুল ফর্মটা কিন্তু পরীক্ষায় চলে আসে অনেক ক্ষেত্রে, মনে রাখবে যে ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কর্পোরেশন অফ ইন্ডিয়া, ওকে। এইটা হচ্ছে 1948 সালে প্রতিষ্ঠা হয়েছিল, একটু মনে রেখে দেবে। এর কাজ কি? এর কাজ হচ্ছে দীর্ঘমেয়াদী ঋণ এবং আর্থিক সহায়তা করা বিভিন্ন শিল্পক্ষেত্রকে। আচ্ছা 10 নম্বর প্রশ্ন, নীতি আয়োগের চেয়ারপারসন কে হন? একটা ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, VVI, ঠিক আছে। এর চেয়ারম্যান কে হয়? এ অর্থমন্ত্রী, বি রাষ্ট্রপতি, সি প্রধানমন্ত্রী, ডি স্পিকার। তো বলো কী হবে? অবশ্যই কিন্তু এই নীতি আয়োগের চেয়ারম্যান হবে কে? প্রধানমন্ত্রী নিজেই। আচ্ছা এখান থেকে একটা প্রশ্ন আসছে যে নীতি আয়োগ কত সালে হয়েছিল, একটু মনে রাখবে, খুবই পরীক্ষায় আসে পরীক্ষায়। দেখো 2015 সালে কিন্তু 1 জানুয়ারি হয়েছিল এই নীতি আয়োগ গঠন, এবং এর সদর দপ্তর কোথায়? নিউ দিল্লি। আচ্ছা বর্তমানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আছে আমাদের এই চেয়ারম্যান, ঠিক আছে। 11 নম্বর প্রশ্ন, পথের দাবি গ্রন্থটি কে লিখেছেন? এ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, বি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, সি রবীন্দ্রনাথ ঠাকুর, ডি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। তো সঠিক অ্যান্সার এক্ষেত্রে অবশ্যই কিন্তু পথের দাবি লিখেছিলেন বি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, ঠিক আছে। তিনি এটা লিখেছিলেন 1926 সালে, এটা প্রথম প্রকাশিত হয়েছিল, ঠিক আছে, তার এই গ্রন্থটা। আচ্ছা 12 নম্বর প্রশ্ন, বর্তমানে কতগুলো ক্ষেত্রে নোবেল পুরস্কার দেওয়া হয়? একটা ভালো একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, আমাদের স্ট্র্যাটেজিকে থেকে প্রশ্নটা এসেছে, ঠিক আছে। এ 2, বি 5, সি 6, ডি 7। বলো কতগুলো ক্ষেত্রে নোবেল দেওয়া হয়? অবশ্যই কিন্তু বর্তমানে 6টা, আগে দেওয়া হতো 5টা, কিন্তু সরি এটা ভুল আছে, আগে দেওয়া হতো এটা 5টা, এখন 6টা দেওয়া হয়, ঠিক আছে, একটু মনে রেখে দেবে। তাহলে 6টা দেওয়া হয় বর্তমানে। কোন কোন ক্ষেত্রে? অনেকগুলো ক্ষেত্র আছে, আমি ওগুলো দেখে নেবো ক্ষেত্রগুলো। আচ্ছা তার আগে দেখে নেবো যে 1901 সালে 5টা ক্ষেত্রে দেওয়া হতো, তারপরে 1968 সালে সেটাকে বাড়িয়ে 6টা করলো, মানে একটা বেড়েছিল, যেটা শান্তিতে দেওয়া হতো, ঠিক আছে। দেখো এটা আলফ্রেড নোবেলের নাম অনুসারে কিন্তু এই পুরস্কারটা দেওয়া হয়, একটু মনে রাখবে। কোন কোন ক্ষেত্রে দেয়? নাকি পদার্থবিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, চিকিৎসা শাস্ত্র, সাহিত্য, শান্তি ও অর্থনীতি, ঠিক আছে।
আচ্ছা, এখান থেকে তোমাদের একটা প্রশ্ন করে গেলাম, প্রশ্নের উত্তরটা কিন্তু অবশ্যই 12 দাগ দিয়ে তোমরা কমেন্টে জানাবে যে এশিয়ার মধ্যে প্রথম নোবেল পুরস্কার প্রাপক ব্যক্তির নাম কি। ঠিক আছে, এশিয়ার প্রথম নোবেল পুরস্কার প্রাপক ব্যক্তির নাম কমেন্টে কিন্তু এটা জানিয়ে যাবে। 13 নম্বর প্রশ্ন, কথাকলি কোন রাজ্যের নৃত্য? কথাকলি কোন রাজ্যের নৃত্য? এ তামিলনাড়ু, বি কর্ণাটক, সি কেরালা, ডি অন্ধ্রপ্রদেশ। তো অবশ্যই মনে রাখবে এই কথাগুলি কিন্তু কেরালার একটা নৃত্য। আমি কেরালার নৃত্য সম্পর্কে একটা স্পেসিফিক ভিডিও নিয়ে আসবো তোমাদের জন্য, অবশ্যই তোমরা কমেন্টে জানাবে তোমাদের লাগবে কিনা ক্লাসটা। আর আমি খুব শীঘ্রই কিন্তু এই একটা নৃত্য রিলেটেড ভিডিও নিয়ে আসবো। আর আমরা জানি যে প্রতিটা পরীক্ষাতেই নৃত্য থেকে প্রশ্ন আসবেই আসবে, মাস্ট একটা প্রশ্ন তো আছেই। তো আমাদেরকে যদি ভারতের কালচার অর্থাৎ নৃত্য, লোকসঙ্গীত এই সম্পর্কে যদি ভালো করে পড়ে নেয় না, অবশ্যই 1 নাম্বার বাঁধা আমাদের জিকেতে। ওকে, তো কথাগুলি মনে রাখবে, এটা কেরালা। কেরালা আরেকটা নৃত্য নাম আছে যেটা মোহিনীঅট্টম। ঠিক আছে, এটাও মনে রাখবে। আচ্ছা, কেরালার কিন্তু একটা দেখো, কেরালা একটি বিখ্যাত শাস্ত্রীয় নৃত্য হলো এটা। কেরালা উদ্ভূত এই নৃত্যনাট্যটির সাজসজ্জা, জটিল মেকআপ, মুখোশ এবং চোখে ও হাতে মুদ্রার মাধ্যমে পৌরাণিক কাহিনী অর্থাৎ রামায়ণ মহাভারতকে ফুটিয়ে তোলে এই এই নৃত্যের মাধ্যমে। ওকে, 14 নম্বর প্রশ্ন, পদাতিক কবি কাকে বলা হয়? এ সুভাষ মুখোপাধ্যায়, বি রবীন্দ্রনাথ ঠাকুর, সি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, ডি শিশির কুমার ভাদুড়ী। তো অবশ্যই সঠিক অ্যান্সার এক্ষেত্রে হয়ে যাবে এ সুভাষচন্দ্র মুখোপাধ্যায়। দেখো, সুভাষচন্দ্র মুখোপাধ্যায় হলো পদাতিক কবি। ওকে, একটু মনে রেখে দেবে, প্রশ্ন কিন্তু আসে। কি লেখা আছে দেখো নোটসে, 1940 সালে তার প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ পদাতিক এর ব্যাপক জনপ্রিয়তায় তাকে কিন্তু এই নামটা দিয়েছিল। ওকে, যে পদাতিক কবি, মনে রাখবে। 15 নম্বর প্রশ্ন, বিশু কোন রাজ্যের একটি উৎসব? বললাম না কালচার থেকে একটা প্রশ্ন আসেই আসে, তো প্রতিটা পরীক্ষা কিন্তু কালচার থেকে প্রশ্ন আসবেই। তো অবশ্যই এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন যে বিশু কোন রাজ্যের একটি উৎসব? এ কর্ণাটক, বি ওড়িশা, সি কেরল, ডি মহারাষ্ট্র। তো অবশ্যই কিন্তু সঠিক অ্যান্সার এখানে কেরলের একটা বিশু হচ্ছে উৎসব। এটা কিন্তু একটা ফসল কাটা উৎসবের সঙ্গে জড়িত এই উৎসবটা। ঠিক আছে, এ দেখো কেরালা রাজ্যের একটি প্রধান উৎসব। ঠিক আছে, এটি কেরালার মালায়ালম, সরি এটা ফসল কাটা বলছে, এটা মালায়ালম নববর্ষ। মানে আমাদের যেমন একটা নববর্ষ হয় না, নববর্ষ যেমন ওই পয়লা বৈশাখ হয়, তো সেরকম কেরালাও নববর্ষটাকে বলা হয়ে থাকে বিশু। ওকে, আর একই সাথে ফসল কাটার উৎসব হিসেবেও সাড়ম্বর উদযাপিত হয়। ফসল কাটা উৎসবের নামটা কি? সাড়ম্বর। ঠিক আছে, একটু মনে রাখবে যে ফসল কাটার উৎসবটার নাম সাড়ম্বর, আর নববর্ষ উৎসবটার নাম হচ্ছে নববর্ষ, মালয়ালম নববর্ষ উদযাপিত হয়। এই উৎসবটি সাধারণত ইংরেজি ক্যালেন্ডারতে 14 বা 15 তারিখে হয়ে থাকে, এপ্রিল মাসে 14-15 তারিখে হয়ে থাকে। আচ্ছা, 16 নম্বর প্রশ্ন, ভারতের সাহিত্য জগতের শ্রেষ্ঠ সম্মান কোনটি? এ জ্ঞানপীঠ, বি ভারতরত্ন, সি পদ্মশ্রী, ডি গ্যামা হবে না, এটা গ্যামা হবে, গয়জবলা আকার, বানানটা একটু ভুল আছে। তো অবশ্যই কিন্তু সঠিক অ্যান্সার এখানে এ জ্ঞানপীঠ। আমি এর আগের ক্লাসে এই যে জিকে বমস্ত যে ক্লাসটা সিরিজটা চলছে, এই সিরিজে অলরেডি এই জ্ঞানপীঠ পুরস্কার সম্পর্কে আমি বিস্তারিত লেখা আছে নোটসে, এবং আমি বলেও গিয়েছি। তো আরেকবার বলে দেই যে জ্ঞানপীঠ পুরস্কার কিন্তু প্রথম কে পেয়েছিল? মহিলাদের মধ্যে প্রথম পেয়েছিল আশাপর্ণা দেবী। ঠিক আছে, প্রথম প্রতিশ্রুতি তার লেখার জন্য। আর প্রথম ব্যক্তি যিনি পেয়েছিলেন তিনি একটা মালায়ালাম কবি, জি শঙ্কর কুরুপ। ঠিক আছে, এটা একটু মনে রাখবে, পরীক্ষা আসে। আচ্ছা, 19 নম্বর প্রশ্ন, পিটি ঊষা আত্মজীবনীর নাম কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। পিটি ঊষার আত্মজীবনীর নাম কি? এ মাই সাইট, বি গোল্ডেন গার্ল, সি গোল, ডি প্লেয়ার। তো অবশ্যই কিন্তু সঠিক অ্যান্সার এখানে বি গোল্ডেন গার্ল। গোল্ডেন গার্ল হলো পিটি ঊষার একটা আত্মজীবনী। ওকে, একটু মনে রেখে দেবে এই প্রশ্নটা। আচ্ছা, তিনি কিসের সঙ্গে যুক্ত? তিনি একটা ভারতীয় অ্যাথলেটিক, ট্র্যাক অ্যান্ড ফিল্ডের সঙ্গে যুক্ত। ওকে, একটু মনে রাখবে। এবং তিনি 1987 সালে প্রকাশিত হয়েছিল এই বইটি, মানে তার যে পিটি ঊষা আত্মজীবনী গোল্ডেন গার্লটা, এটা কবে প্রকাশিত হয়েছিল? এটা প্রকাশিত হয়েছিল 1987 সালে। ওকে, 1920 নম্বর হওয়ার কথা। অলিম্পিক থিয়েটার কোথায় অবস্থিত? অলিম্পিকের থিয়েটার কোথায় অবস্থিত? এ সিডনি, বি প্যারিস, সি লন্ডন, ডি জার্মান। তো অবশ্যই কিন্তু এক্ষেত্রে সঠিক অ্যান্সার কিন্তু সি লন্ডন। দেখো এই থিয়েটারটা কিন্তু আগে আমেরিকাতে একটা ছিল। ঠিক আছে,
হ্যাঁ, আমেরিকা যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার মায়ামিতে অবস্থিত, মানে বর্তমানে অবস্থিত, কিন্তু আগে ছিল লন্ডনে। দেখো সেখানে লেখা আছে 19বিংশ শতাব্দীর লন্ডনে এটি অলিম্পিকের থিয়েটার ছিল, যা 1904 সালে ভেঙে ফেলা হয়। তো এখানে যেহেতু আমার এই মায়ামিতে অপশানটা নেই, তাই আমি তো অপশানের সঠিক অ্যান্সারটা লন্ডন করে দিলাম, ঠিক আছে। আর এটা কিন্তু আমি নিজের মতো করে দেয়নি, এটা একটা পিআইকিউ প্রশ্ন, পরীক্ষা এসেছিল প্রশ্নটা। আচ্ছা দেখো, তারপরে নেক্সট প্রশ্ন, সাহিত্য জগতে কালকুট নামে পরিচিত, অর্থাৎ সাহিত্য জগতে কে কালকুট নামে পরিচিত? এ অমিতাভ চৌধুরী, বি সমরেশ বসু, সি জীবনানন্দ দাশ, ডি রবীন্দ্রনাথ ঠাকুর। তো সঠিক অ্যান্সার এখানে অবশ্যই কিন্তু সমরেশ বসুকে কালকুট বলা হতো, ওকে। তার এবং তিনি মূলত, মানে এই যে সমরেশ বসু, তিনি মূলত কীরকম কবিতা লিখতেন, লেখালেখি না ভ্রমণ কাহিনী বা রোমান্টিক উপন্যাস লেখার সময় তিনি এই কালকুট ছদ্মনামটা কিন্তু ব্যবহার করত, ওকে। এবং তার লেখা অমৃত কুম্ভের সন্ধানে একটি বিখ্যাত সাহিত্য কীর্তি। পরীক্ষায় চলেই আসতে পারে যে অমৃত কুম্ভ সন্ধানে এটি কার লেখা? সমরেশ বসু, ওকে। 21 নম্বর প্রশ্ন, এবং নাগাল্যান্ডের বিখ্যাত নৃত্য কোনটি? এ রেংমা, বি জাদুর, সি পালি, ডি সাইলা। তো এখানে সঠিক অ্যান্সার অবশ্যই কিন্তু এ রেংমা হয়ে যাবে, নাগাল্যান্ডের একটা বিখ্যাত নৃত্য, ওকে। দেখো নাগাল্যান্ডে একটা উৎসবও আছে, যেটা পরীক্ষায় আসে, যে দিয়েছে হর্নবিল উৎসব। তো এই পরীক্ষাটা অনেকবার পরীক্ষায় আসে যে হর্নবিল উৎসব কোথায় পালন করা হয়ে থাকে, অবশ্যই কিন্তু নাগাল্যান্ডে, ওকে। এবং নাগাল্যান্ডে বিভিন্ন নৃত্য আছে, যেমন যে চ্যাংলো, যেটা চ্যাং উপজাতিরা করে থাকে, রংমা, যেটা রংমা উপজাতিরা করে থাকে, হ্যাঁ, জেলিংয়াং নৃত্য, বা এটা কি আলুয়াট্টু, ঠিক আছে, মদসে, এই বিভিন্ন হচ্ছে নৃত্য আছে। তো এর মধ্যে বেশি ইম্পর্টেন্ট এটাই রংমা, আর এদিকের মধ্যে আসলে বেশি আসতে পারে হর্নবিল উৎসবটা আসে পরীক্ষায়। 22 নম্বর প্রশ্ন, কার শাসনকালে সাঁচি স্তূপ নির্মাণ হয়? এ অশোক, বি হর্ষবর্ধন, সি কনিষ্ক, ডি সমুদ্রগুপ্ত। তো সঠিক অ্যান্সার এখানে অবশ্যই কিন্তু অশোকের সময় সাঁচি স্তূপ নির্মিত হয়। পরীক্ষায় প্রশ্ন আছে যে সাঁচি স্তূপ কোথায় অবস্থিত? মনে রাখবে মধ্যপ্রদেশে কিন্তু অবস্থিত, মধ্যপ্রদেশের রায়সেন জেলায় অবস্থিত, ঠিক আছে। তো জেলাটা আসে না, কিন্তু আসেটা কোথায়? এটা মধ্যপ্রদেশে অবস্থিত, মনে রেখে দেবে। 23 নম্বর প্রশ্ন, ভারতের শেষ ভাইসরয়ের নাম কি ছিল? লর্ড মাউন্টব্যাটেন, রাজা গোপালচারী, সি লর্ড ওয়াভেল, না আচার্য কৃপানীলি। তো অবশ্যই কিন্তু ভারতের শেষ ভাইসরয় ছিলেন লর্ড মাউন্টব্যাটেন। একটু ভালো করে প্রশ্নটা একটু দেখে নেবে, ঠিক আছে। তো চলো 24 নম্বর প্রশ্ন আমরা চলে যাব, যে কে পাটলিপুত্র নগর প্রতিষ্ঠা করেন? এ বিম্বিসার, বি অজাতশত্রু, সি উদয়িনী, ডি নাগদশক। দেখো এখানে সঠিক অ্যান্সার কিন্তু উদয়িনী হবে, পাটলিপুত্র নগর প্রতিষ্ঠা করেছিল, ওকে। আচ্ছা এটা কত সালে করেছিল? কত সালে নয়, মানে এই দেখো আমি এখানে বলে রাখি একটা কথা, যে এই যে বিম্বিসার ইনি কিন্তু হর্ষ বংশের প্রতিষ্ঠাতা, আর এই যে 4টা অপশন আছে না, এই 4টা অপশানই কিন্তু হর্ষ বংশের রাজারা বা রাজা। দেখো বিম্বিসার হচ্ছে হর্ষ বংশের প্রতিষ্ঠাতা, তারপরে অজাতশত্রু রাজা হন, ঠিক আছে, যার রাজধানী ছিল কি, এদের রাজধানী ছিল রাজগৃহ। পরে যখন উদয়িনী এদের রাজা হয়, তখন রাজগৃহ থেকে মানে ওদের রাজধানীতে স্থানান্তরিত করে পাটলিপুত্রতে নিয়ে চলে আসলো, ঠিক আছে, মনে রাখবে। আচ্ছা আমাদের একটা সিরিজ চলছে অগ্নিবীর স্পেশাল সিরিজ বলে, সেই সিরিজটা কিন্তু আমরা দেখতে পাবো। সেখানে আমি ইতিহাসের টপিক ওয়াইজ, মানে পুরো হিস্ট্রিটা আমি 3টে ক্লাসের মধ্যে কমপ্লিট করেছি, এবং টপিক ওয়াইজ সেখানে এমসিকিউ আলোচনা হয়েছে, ঠিক আছে, অবশ্যই কিন্তু সেটা দেখবে। আচ্ছা 25 নম্বর প্রশ্ন এবং শেষ প্রশ্ন, কে নায়ক নামে পরিচিত? এ জয়প্রকাশ নারায়ণ, বি বল্লভভাই প্যাটেল, সি মহাত্মা গান্ধী, ডি জওহরলাল নেহেরু। লোকনায়ক নামে পরিচিত কিন্তু এ জয়প্রকাশ নারায়ণকে কিন্তু লোকনায়ক বলা হতো। আজকের এখানেই শেষ প্রশ্ন। তো তোমরা অবশ্যই কিন্তু যদি ভালো লাগে ক্লাসটা লাইক, সাবস্ক্রাইব এবং বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবেন।